নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এই সপ্তাহে উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। মানে এই সপ্তাহে মার্কেট কি দেখিয়েছে, আগের সপ্তাহে মার্কেট কি দেখাতে পারে, তার সব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। ওকে, শুরু করি। দেখুন, প্রথমেই আমরা দেখব যে কারেন্ট সিচুয়েশন কি অবস্থায় আছে। ডে 64, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছিল তার আজকে 64তম দিন। তো সেই 64তম দিনে কি সিচুয়েশন আছে সেটা যদি আমরা একটু সামারি করি, তাহলে আমরা দেখব যে এখানে সিচুয়েশন কিন্তু খুব খারাপ। কারণ ডোনাল্ড ট্রাম্প কি করেছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের যে পিস প্রপোজালটাকে রিজেক্ট করেছে। তার অনেকগুলো কারণ আছে। তার কারণের মধ্যে বলা হচ্ছে যে নিউক্লিয়ার ডিল নিয়ে ইরান কিন্তু কোনো আলোচনায় চাইছে না। তারা বলছে যে নিউক্লিয়ার ডিল আমরা পরে আলোচনা করব, এবং ডোনাল্ড ট্রাম্প বলছে না, তোমরা নিউক্লিয়ার ডিল করা যাবেই না। এবং এটাই হচ্ছে মূল কারণ এই পিস প্রপোজালকে রিজেক্ট করার জন্য। যদি ইরান বলে আমরা নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে আসছি, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর পিসে সই করে দেবে বা রিজেক্ট করবে না, কিন্তু সেটা ইরান করছে না। এবং তারা সেজন্যই বলছে যে ইরান বলছে, মানে ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান যা বলেছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ ওই নিউক্লিয়ার ডিলটা থেকে তারা বেরোচ্ছে না, এটা বলবার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত সিজফায়ার চলছে, মানে যুদ্ধবিরতি চলছে, বাট টেনশন কিন্তু এখনো শেষ হয়নি। এবং এদিকে কি করছে, ইউএস যে নেভাল আছে তারা কিন্তু অবরোধ করে রেখেছে কোথায়, স্টেট অফ হরমুজে। স্টেট অফ হরমুজে এদিকে ব্লক করে রেখেছে ইরান, আর এদিকে অবরোধ করে রেখেছে ইউএসএ সৈন্যরা অলরেডি এটাকে মানে অবরোধ। সেই জন্য স্টেট অফ হরমুজ কিন্তু এখনো ফুললি নর্মাল হয়নি, এবং যার জন্য এখনো পর্যন্ত কিন্তু তেলের ক্রাইসিস শুধুমাত্র ইন্ডিয়া না, সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা দেখা যেতে পারে। এবং অন্যান্য দেশেও সেটা দেখা যাচ্ছে, শুধু তেল না, গ্যাসেরও কিন্তু অনেকটা সমস্যা তৈরি হচ্ছে, এবং এটা সমস্ত ধরনের সেক্টরের উপর কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে, যার জন্য আদার্স সেক্টর প্লাস ইকোনমির প্রতি কিন্তু একটা বিশাল বড় ধাক্কা আসছে। এবং সেটা আরও কতটা যায় সেটাই দেখার, যতদিন না স্টেট অফ হরমুজ ফুললি নর্মালাইজড হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। তো কারেন্ট সিচুয়েশন, যুদ্ধকালীন কারেন্ট সিচুয়েশন আমি এটা বলবার চেষ্টা করলাম। এদিকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ইউএসএ আবার ভারতের উপরে প্রায় 200% ট্যারিফ কিন্তু বাড়িয়েছে। সেটা কার উপর বাড়িয়েছে, সোলার এক্সপোর্টের উপরে। দেখা যাচ্ছে যে গুজরাটের একটা কোম্পানি ওপরে, যারা সোলার এক্সপোর্ট করতো তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 200%-এরও বেশি শুল্ক বসিয়েছে। কেন? কারণ তারা বলছে যে এই শুল্ক মূলত ডাম্পিং ঠেকাতে করা হচ্ছে, এবং নিজের দেশের কোম্পানিকে রক্ষা করার জন্যই এটা করেছে আমেরিকা, যেটা যুক্তি দেখাচ্ছে, রাইট। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে রপ্তানি কমে যাবে। কার রপ্তানি কমে যাবে? সোলার এক্সপোর্টের রপ্তানি কমে যাবে, সোলারের রপ্তানি কমে যাবে, কোম্পানির লাভ কমবে, এবং চাকরির উপর কিন্তু চাপ বা প্রভাব পড়তে পারে। এর পরবর্তী ক্ষেত্রে ভারতের জন্য কি সমস্যা হচ্ছে, ভারতের জন্য কিন্তু বিদেশে বাজারের নির্ভরতা বেশি হয়ে যাচ্ছে, এবং ইউএস মার্কেটে কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তের জন্য, বিশেষ করে সোলার এক্সপোর্টের ক্ষেত্রে। নতুন সম্ভাবনা বা নতুন সমাধানের পথ কি, নতুন বাজার খুঁজতে হবে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এই সমস্ত জায়গাতে নতুন বাজার একটা দেখা যেতে পারে, বা দেশীয় সোলার ডিমান্ড বাড়ানো যেতে পারে, যাতে আমাদের এখানে যে সোলার তৈরি হচ্ছে যাতে আমরা এখানে সেই জায়গাটা করতে পারি, সেটা থেকে প্রযুক্তি উন্নয়ন করতে হবে। এবং এক লাইনে যদি বলা হয়, এই যে ইউএসএ যে উচ্চ শুল্ক, প্রায় 200%-এর উপর শুল্ক যেটা বাড়িয়েছে, সেটা গুজরাটের সোলার রপ্তানিতে বড় ধাক্কা খেলে, এবং ভারতের মানে নবায়নযোগ্য খাতে কিন্তু চাপ পড়লো, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু একটা এফেক্ট পড়তে পারে। বিশেষ করে সোলার যে সেক্টর আছে সেই সোলার সেক্টরের প্রতি কিন্তু একটা এফেক্ট আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু বাড়ছে। তার মানে আমরা এই সোলার সেক্টরটাকে একটু মানে অবজার্ভ করব, একটু দেখবো, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব, যেহেতু একটা ভালো রকম নিউজ এই সোলার এক্সপোর্টের উপরে তৈরি হয়েছে। তো এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এর উপর বেস করেই কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করব। টোটালি ওয়ার্ল্ড মার্কেটকে দেখলাম, এবং ইন্ডিয়ার উপরে যে 200% ট্যারিফ বসিয়েছে আমেরিকা, সেটাকেও আমরা দেখার চেষ্টা করলাম, এবং আমরা স্টেপ বাই স্টেপ এবার দেখার চেষ্টা করব ওয়ার্ল্ড মার্কেটকে। এবং যেহেতু এটা এখন আমাদের মান্থলি মানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, মানে মাস শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা প্রথমে মান্থলি টাইম ফ্রেমকে দেখবো, তারপর আমরা উইকলি এবং ডেলি টাইম ফ্রেমকে দেখার চেষ্টা করব। ওয়ার্ল্ড মার্কেট আমরা প্রথমে কি দেখি, ওয়ার্ল্ড মার্কেটে প্রথমে দেখি ডাউ জোন্সকে। ডাউ জোন্স কি বলছে, ডাউ জোন্স কিন্তু একটা
বুলিশ সাইন দিচ্ছে। এটা কি বুলিশ সাইন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ। এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ হওয়া মান্থলি টাইম ফ্রেমে সেটা একটা গুড সাইন যে প্রাইস আরও উপরের দিকে উঠতে পারে, কারণ একটা মাসে এখানে প্রাইস নেমেছিল, তারপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল করে প্রাইস উপরের দিকে উঠছে। তার মানে লং টার্ম ভিউ কিন্তু একটা বুলিশ সাইন দেখা যায় যে প্রাইস এখান থেকে আরও উপরের দিকে উঠতে পারে। যদি আমরা ডেলি এবং উইকলি টাইম ফ্রেম দেখি, সেখানে কি দেখবো? দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু যেভাবে প্রাইস নেমেছিল ঠিক সেইভাবে প্রাইস ওপরের দিকে উঠছে এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে প্রাইস হোল্ড করছে, যেটা গুড সাইন যে হ্যাঁ স্ট্রংলি প্রাইস এখান থেকে ওপর দিকে উঠতে পারে এবং ব্রেকআউট যখনই হবে তখনই কিন্তু স্টেট একটা মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পেতে পারি। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন ডেলি টাইম ফ্রেম কি করছে, প্রাইস এখানে ব্রেকআউট হয়েছে, আবার নিচের দিকে নেমেছে, সেখানে রিটেস্ট করেছে, যেটাকে আমরা সিআইপি বলি, স্ট্রং বুলিশ ক্যান্ডেল করেছে, তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠছে, যেহেতু রেজিস্ট্যান্স এরিয়া সেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং যখনই এটাকে ব্রেক হবে তখনই কিন্তু একটা আপ মোমেন্টাম পাওয়া যাবে। মানে ডাউ জোন্স কিছু সপ্তাহ আগে যেভাবে প্রাইস নামছিল এই দিকে, তখন আমাদের মনে হচ্ছিল হয়তো প্রাইস অনেক নিচের দিকে নেমে যাবে, বাট এখনো কিন্তু সেটা স্ট্রেংথটাকে আবার ফিরে পেয়েছে এবং প্রাইস আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সেটা মান্থলি টাইম ফ্রেম, সেটা উইকলি টাইম ফ্রেম, সেটা ডেলি টাইম ফ্রেমের মধ্যেও আমরা দেখার চেষ্টা করছি যে প্রাইস উপরের দিকে উঠতে চলেছে। এবার যদি ন্যাসড্যাককে দেখি আমরা, ন্যাসড্যাক কি করছে দেখুন, ন্যাসড্যাক কিন্তু গত মাসে একটা বিশাল স্ট্রং গ্রিন ক্যান্ডেল করেছে, প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। কিছু সপ্তাহ এখানে প্রাইস হোল্ড করছিল এবং এইটাকে যদি আমরা মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেলকে যদি অ্যানালাইসিস করি, এটা একটা স্ট্রং বুলিশ ইনগালফিং প্যাটার্ন। একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, ছ সাত সপ্তাহ বা ছ সাত মাসের ক্যান্ডেলকে কিন্তু ক্লোজ করে দিয়েছে। একটা ছ সাত মাস যেখানে প্রাইস এটা কনসোলিডেট করছিল সেটার উপরে কিন্তু গিয়ে ব্রেক করেছে। তার মানে কি? তার মানে প্রাইস এখান থেকে আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আরও পসিবিলিটিস আছে উপরের দিকে ওঠার জন্য। যদি আমরা আরএসআইকে দেখি, দেখুন আরএসআই কিন্তু এখানে এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ করছে, যেটা আমাদেরকে এটা একটা সাইন দেয় যে প্রাইস আরও উপরের দিকে উঠতে পারে। উইকলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, দেখুন স্ট্রং একদম পরপর 5 সপ্তাহ কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে এবং এখান থেকে খানিকটা সামান্য নিচের দিকে নামার বা নিচের দিকে পুল ব্যাক দেওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যদি আমরা দেখি ক্যান্ডেলগুলো সিঙ্ক হচ্ছে, দেখুন বড় ক্যান্ডেল হতে হতে আস্তে আস্তে ক্যান্ডেল সিঙ্ক হচ্ছে, তার মানে প্রাইসের মোমেন্টাম কম হচ্ছে, প্রাইস কিন্তু খানিকটা পুল ব্যাক নিতে পারে যেহেতু এটা স্ট্রং মুভ দিয়েছে। তার মানে এটা নয় যে মার্কেট এখান থেকে নামবে, মার্কেট কিন্তু এখনো বুলিশ সাইন বহন করছে, প্রাইস আরও উপরের দিকে উঠতে পারে। ডেলি টাইম ফ্রেমকে দেখুন, এখানে কিন্তু অলরেডি এটা অর্ডার ব্লক করে প্রাইস উপরের দিকে উঠছে, গ্যাপ করে উঠেছে, প্রাইস স্ট্রং একটা মোমেন্টাম দিচ্ছে এবং প্রাইস উঠছে, একটু নিচে নামছে, আবার উপরের দিকে স্ট্রং একটা স্ট্রং আপ মোমেন্টামকে দেখাচ্ছে। প্রাইস এখান থেকে যদি পুল ব্যাক নেয় এবং এখানে যদি রিটেস্ট করতে আসে এবং 20 মিনিটে যদি সাপোর্ট নেয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও উপরের দিকে উঠতে পারে। নর্মালি একটা ফুললি ট্রেন্ডিং মার্কেটে পরিণত হয়েছে ন্যাসড্যাক 100। ওকে, এবার আমরা কি দেখবো? ইউরোপিয়ান মার্কেটকে দেখার চেষ্টা করবো। ইউরোপিয়ান মার্কেটকে যদি আমরা দেখি, ড্যাক্স ইন্ডেক্সও কিন্তু এখানে কি করছে, এখানে প্রপারলি একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছিল বিগত মাসে এবং এখন কি করেছে, এখন সেই ক্যান্ডেলের ভেতরেই কিন্তু এ মাসে একটা স্ট্রং একটা একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল করছে, মানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে। তার মানে কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছে না যে মার্কেট উপরের দিকে উঠবে না মার্কেট নিচের দিকে নামবে, যেটা আমরা ডাউ জোন্স এবং আমাদের ন্যাসড্যাকে কিন্তু আমরা ক্লিয়ারলি একটা আপ মোমেন্টাম দেখার চেষ্টা করছি, বাট ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত সেরকম আমরা দেখতে পাচ্ছি না। বাট একটা গুড সাইন যে এখানে কি করেছে, এখানে কিন্তু আরএসআই 60-তে সাপোর্ট নিচ্ছে, বাট যেভাবে আরএসআই 60-র কাছে এসেছে একদম +80 লেভেল থেকে একদম ডাইরেক্ট, তো সেটা কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ সাইনকে বহন করে। এবার দেখার যে প্রাইস এই লেভেল নিচের দিকের লেভেলকে ক্রস করে উপরের দিকে ওঠে না এই লেভেলকে ক্রস করে উপরের দিকে ওঠে। যদি এই উপরের লেভেলকে ক্রস করে স্ট্রং আপ মোমেন্টাম দেয় তো স্টেট একটা আপ মোমেন্টাম আমরা পাবো, আর যদি নিচের দিকে নামে তো ফার্দার প্রাইস নিচের দিকে নামতে পারে। কারণ এখনো পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড যে জিও পলিটিক্সে বা স্টেট অফ হরমুজ এখনো পর্যন্ত ওপেন হয়নি, প্রপারলি ওপেন হয়নি, তার এফেক্ট কিন্তু মার্কেটে পড়তে পারে। এবার দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে যদি যাই দেখি, দেখুন উইকলি টাইম ফ্রেমে যেভাবে নেমেছিল প্রাইস উঠেছে এবং বিগত 2 সপ্তাহ ধরে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে, মানে ডিসিশন নিতে পারছে না, মোমেন্টাম কম হয়ে গেছে। ডেইলি টাইম ফ্রেম দেখুন প্রাইস উঠেছে নেমেছে এবং এটাও কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে ডেইলি টাইম ফ্রেম আমাদের বলছে যে প্রাইসে কিন্তু একটা আপ মোমেন্টাম আসতে পারে, যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং আপ মোমেন্টাম পাবে না। তার মানে মানে ড্যাক্স ইন্ডেক্স কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের মতন দেখাচ্ছে, প্রপার কিন্তু আপ মোমেন্টাম এখনো পর্যন্ত পায়নি, যেটা ডাউ জোন্স বা ন্যাসড্যাক পেয়েছে। তো ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটা মিক্সড একটা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে যে আমেরিকান মার্কেট একটা বুলিশ ফরমেশন দিচ্ছে, বাট ইউরোপিয়ান মার্কেট ড্যাক্স ইন্ডেক্স কিন্তু এখনো পর্যন্ত সাইডওয়েজ আমাদেরকে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে। যদি আমরা মানে কমোডিটিসকে দেখি, গোল্ডকে যদি দেখি, গোল্ড ফিউচার মাল্টি টাইম ফ্রেম দেখুন একটা বিশাল বড় একটা রেঞ্জের মধ্যে ছিল এবং বিগত 2 মাস একই জায়গাতে একই ছোট্ট ছোট্ট ক্যান্ডেল কিন্তু করে প্রাইস কিন্তু ওখানেই
ট্রেড করছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেম যাই, দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এখানে কিন্তু প্রাইস নেমেছে, একটা রেঞ্জ তৈরি করছে, সেই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে। এবং যেটা ব্যাড জিনিস সেটা হচ্ছে মোমেন্টাম কিন্তু নিচের দিকে নেমে গেছে, মানে মোমেন্টাম 60 নিচে নেমে গেছে, তার মানে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে বা নামার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেম আমাদেরকে ইন্ডিকেট করছে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেম দেখি, দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নামছে, প্রপারলি কিন্তু লোয়ার হাই করছে, তার মানে প্রাইস এখান থেকে নামার সম্ভাবনা থাকবে। এবং দেখুন আরএসআই দেখুন 40-60 করছে, মানে প্রপারলি সাইডওয়েজ আছে, বাট সাইডওয়েজের মধ্যে লোয়ার হাই তৈরি করছে, তারপরে সেখানে কিন্তু বাইং প্রেসারের থেকে সেলিং প্রেসারটা কিন্তু বেশি, সেই জন্য প্রাইসের নামার সম্ভাবনা থাকবে। বাট এই মুহূর্তে এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্সের মধ্যেই প্রাইস হয়তো ঘোরাফেরা করতে পারে, যখনই এই সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নামবে, ফার্দার কিন্তু একটা আপ ডাউন মোমেন্টাম আমরা দেখতে পারি গোল্ড ফিউচারের ক্ষেত্রে। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো সিলভার ফিউচার। দেখুন সিলভার ফিউচার কি বলছে, সিলভার ফিউচারের সেম একটা স্টেম, একটা বিশাল বড় রেঞ্জের মধ্যে প্রাইস ফেঁসে আছে, এবং বিগত 2 মাস ধরে প্রাইস কিন্তু একটা লেভেলেই কিন্তু কনসলিডেট করছে। বিগত একদম একই লেভেলে প্রাইস একটা ছোট ছোট গ্রিন ক্যান্ডেল করে প্রাইস একটা লেভেলে দাঁড়িয়ে আছে, বাট এখনো পর্যন্ত কিন্তু মোমেন্টামকে শো করছে, এখনো মোমেন্টাম আছে। বাট এত বড় ক্যান্ডেলের সাধারণত যে বিশাল বড় একটা মুভ হবে বা নিচের দিকে উপরের দিকে সেরকম না, এত বড় রেঞ্জের পরে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে থাকে, সেটাই কিন্তু প্রাইস সাধারণত করছে। এবং এখানে উইকলি টাইম ফ্রেমে আমাদের কিন্তু প্রপারলি এখানে একটা বেয়ারিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, যেটা কিন্তু একটা বেয়ারিশ সাইন বহন করে যে প্রাইস এই সাপোর্টকে ব্রেক করে যেতেও পারে নিচের দিকে। ওকে, কারণ যদি আমরা দেখি এখানে প্রপারলি লোয়ার হাই করছে, রাইট, এখানে লোয়ার হাই করেছে, এখানে লোয়ার হাই করেছে, এখানে লোয়ার হাই করছে, প্রত্যেকবার লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে। এটা লোয়ার হাইকে যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায় বা এই সাপোর্টকে যদি ব্রেক করে যায়, তাহলে ফার্দার কিন্তু আরও নিচের দিকে নামতে পারে, সেটা আমরা সিলভার ফিউচারে কিন্তু আমরা বুঝতে পারছি। মানে একটা বেয়ারিশ মোমেন্টামে যাওয়ার চেষ্টা করছে, সাইডওয়েজে আছে, বেয়ারিশ মোমেন্টামের সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে। ওকে, এবার আমরা কি দেখবো, ইন্ডিয়ান মার্কেটে প্রথমে দেখবো নিফটি 50 মান্থলি টাইম ফ্রেম। দেখুন মান্থলি টাইম ফ্রেম কি করছে, প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, প্রপারলি সাইডওয়েজ মোমেন্টাম, উঠেছে নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, মানে এটা কি ডবল টপ তৈরি করেছে, ডবল টপ তৈরি করে কিন্তু নেক লাইনকে ব্রেক করে নামেনি, নেক লাইনের কাছে প্রাইস ট্রেড করছে। যদি এই নেক লাইনটা ব্রেক হয়ে যায়, তাহলে ফার্দার কিন্তু আরো মোমেন্টামকে আমরা নিচের দিকে দেখতে পারি। আর যদি এর মধ্যে ঘোরাফেরা করে, যদি এখানে প্রাইস না নেমে প্রাইস যদি এর মধ্যে উপরের দিকে ওঠে, এর মধ্যে সাইডওয়েজ থাকে, সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো, কারণ যে কোনো সময় ব্রেকআউট হতে পারে যখন ফুল কন্ডিশন ঠিক হয়ে যাবে। আর যদি এই ডব্লু প্যাটার্নটা, মানে মান্থলি টাইম ফ্রেম যদি ডব্লু প্যাটার্নটা যদি এটা ব্রেক হয়ে যায়, নেক লাইনটা যে হায়ার লোটা করেছিল সেটাকে ব্রেক করে যদি নিচের দিকে নেমে যায় প্রাইস, তাহলে কিন্তু লং টার্মে কিন্তু প্রাইস একটা বেয়ারিশ সাইন আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম দেখুন প্রাইস উঠেছে, ওঠার পরে প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স এরিয়ার কাছে প্রাইস নিচের দিকে নামছে এবং ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে, স্ট্রং মোমেন্টাম গ্রিন মোমেন্টাম থাকার সত্ত্বেও ডেইলি টাইম ফ্রেমে দেখুন গ্যাপ করেছে, রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, আবার এখানে কিন্তু উপরের দিকের উইকযুক্ত ক্যান্ডেল তৈরি, মানে এখানে সেলার্সরা আছে, যতক্ষণ না পর্যন্ত এইটাকে ক্রস করে এখানে রিটেস্ট না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং আপ মোমেন্টাম আমরা অ্যাটলিস্ট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পাবো না। তো যদি আমরা দেখি নিফটি 50, সেটা কিন্তু অলরেডি একটা সাইডওয়েজ মোমেন্টামে দেখাচ্ছে, যেটা উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমে, সেম টাইম ফ্রেমে কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামকে নিদর্শন করছে। এরপর যদি আমরা মিড ক্যাপকে দেখি, নিফটি মিড ক্যাপকে যদি দেখার চেষ্টা করি, দেখুন এও কিন্তু একটা প্রপারলি সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই আছে এবং একটা বেয়ারিশ সাইন দিচ্ছে। যদি এই সপ্তাহে যদি এটা রেড ক্যান্ডেল করে, তো ফার্দার কিন্তু প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, কারণ আরএসআই এখানে বেয়ারিশ রেঞ্জশিপ করবার চিন্তা ভাবনা করছে, যেটা যদি বেয়ারিশ রেঞ্জশিপ করে মান্থলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, অ্যাটলিস্ট এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। বাট কি হয় সেটা আমরা পরে এ মাসেই দেখার চেষ্টা করবো। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখুন উইকলি টাইম ফ্রেমে যেভাবে নেমেছিল সেইভাবে উপরের দিকে উঠেছে এবং উপরের দিকে ওঠার পরে এখানে কিন্তু রেজিস্ট্যান্সের কাছে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, তার মানে প্রাইস এখান থেকে ফল করতে পারে, ফল হওয়ার সম্ভাবনা আছে। ডে টাইম ফ্রেমে দেখুন গ্যাপ করে উপরের দিকে উঠেছে নেমেছে, উঠেছে আবার নেমেছে, এখানে কিন্তু অলরেডি বেয়ারিশ সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে নামার সম্ভাবনা আছে, নয় এখানে সাপোর্ট নিতে পারে, বা এই সাপোর্টটাকে যদি ব্রেক করে অ্যাজ এ এখানে প্রিভিয়াসলি সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে ওঠার সম্ভাবনাও থাকতে পারে। তো ওভারঅল কিন্তু মিড ক্যাপকেও কিন্তু আমরা সাইডওয়েজ মোমেন্টামে দেখার চেষ্টা করলাম। ওকে, এবার আমরা কি দেখবো, নিফটি স্মল ক্যাপ এই মাসে এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাকে ব্রেকআউট করেছে। আমি বহুদিন ধরে বলে আসছিলাম যে এই ট্রেন লাইনটা যদি ব্রেকআউট করে, তখন কিন্তু একটা স্ট্রং এই মোমেন্টাম পর্যন্ত, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখান থেকে কিন্তু প্রাইস এই লেভেলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে কি হচ্ছে, প্রপারলি একটা স্টেট একটা মোমেন্টাম হয়েছে,
তো এখান থেকে প্রাইস পুল ব্যাক নিয়ে যখন ওপরের দিকে উঠবে তখন অ্যাটলিস্ট এই সুইংটাকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি, কারণ যদি এখানে সাপোর্ট নেয় বা এখানে রিটেস্ট যদি করে তাহলে প্রাইস কিন্তু ফার্দার একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো, কারণ মান্থলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম কিন্তু একটা বুলিশ সাইন দেবার চেষ্টা করছে স্মল ক্যাপের ক্ষেত্রে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি দেখুন স্ট্রং একটা মোমেন্টাম হয়েছে, এখন স্ট্রং মোমেন্টাম চাই না, প্রাইস কিন্তু এখান থেকে নামবে, সাইডওয়েজ থাকবে এবং যখনই এখান থেকে নেমে রিটেস্ট করবে ট্রেডে তখনই কিন্তু আমরা এই পজিশনে এন্ট্রি করতে পারি একটা সুইংকে ক্যাপচার করার জন্য। তো ওভারঅল কিন্তু আমাদেরকে স্মল ক্যাপও কিন্তু আমাদেরকে সেই একই সাইডওয়েজ মোমেন্টামে নিদর্শনী দেওয়ার চেষ্টা করলো। ব্যাংক নিফটি যদি আমরা দেখার চেষ্টা করি, ব্যাংক নিফটি কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ লাউড মুভ হয়েছে এবং একটা স্ট্রং রেড ক্যান্ডেল করে তার ভিতরে কিন্তু প্রাইস একটা ইনসাইড বার ক্যান্ডেল করেছে, তার মানে এখানে কিন্তু না বাইং না সেলিং, স্ট্রং কেউ নেই, দুজনেই কিন্তু সমান পক্ষে স্টপ হয়ে আছে এবং পজ হয়ে আছে। যদি বাইং মোমেন্টাম বেশি থাকে তাহলে ভালো রকম একটা মোমেন্টাম দেখা যাবে, আর যদি সেলিং মোমেন্টাম বেশি থাকে তাহলে কিন্তু প্রাইসকে এই লেভেলকে ব্রেক করে নামলেই তবে কিন্তু আমরা বুঝবো যে এখানে সেলিং মোমেন্টাম বেশি আছে। আর যদি স্ট্রং আপ মোমেন্টাম এর উপরে যায় তাহলে কিন্তু স্ট্রং একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। তো এখন সাইডওয়েজ মোমেন্টামে মান্থলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করছি। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখার চেষ্টা করবো প্রাইস কিন্তু এটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, কারণ এখানে প্রাইস নেমেছে আবার উঠেছে আবার নামছে এবং এটা একটা সাইডওয়েজ মোমেন্টাম। ওকে, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি প্রাইস স্ট্রং উপর দিকে উঠেছে, প্রাইস নামলো, এখানে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এবার এখানে সাপোর্ট নিয়ে প্রাইস নিচের দিকে নেমে গেছে গ্যাপ ডাউন করে, বাট এটা সাপোর্ট নিল না, তার মানে কি, তার মানে প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, প্রিভিয়াসলি এই সাপোর্টটাতে সাপোর্ট নিতে পারে, যদি সাপোর্টটা নিয়ে সাপোর্ট ওঠে বা এই সাপোর্টটা নিয়ে যদি প্রাইস উপরের দিকে ওঠে তাহলে কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত, আর এটাকে ব্রেক যদি করে তো অ্যাটলিস্ট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা পেতে পারি, সেটা কিন্তু কন্ডিশন অনুযায়ী আপনাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে। এরপর যদি আমরা বাংলাদেশ মার্কেটকে দেখুন, বাংলাদেশ মার্কেটে যদি আমরা ডিসেক্স কে দেখি মান্থলি টাইম ফ্রেমে, একটা ট্রেন লাইনকে আমরা ড্র করেছিলাম, বিগত সপ্তাহ ধরে প্রাইস নিচের দিকে নামছে 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 এবং এখানেই প্রাইস কিন্তু ট্রেড করছে এবং প্রাইস প্রপারলি এখান থেকে একদম ডবল বটম করে প্রাইস উপরের দিকে উঠছে এবং যতটা এখানে হল্ট করে এবং প্রাইস যখনই হল্ট করে ব্রেকআউট হবে এবং 60-র উপরের দিকে যাবে বা এখানে ট্রেন লাইনকে ব্রেক করে রিটেস্ট করতে আসবে, সেই সময় কিন্তু আমাদের একটা ভালো অপরচুনিটি আসবে এবং আমাদের টার্গেট থাকবে এত এত বড় মুভটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারি সিম্পল এই মেথডের মাধ্যমে। যদি আমরা ডিসেক্সকে উইকলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেম দেখে দেখুন, উইকলি টাইম ফ্রেম কি করছে, প্রাইস সাইডওয়েজ, আমি বলেছিলাম এই রেটটা রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে, দেখুন এখনো পর্যন্ত ঘোরাফেরাই করছে, কারণ এত বড় ভোলাটাইল ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট ভোলাটাইল হওয়ার পরে মার্কেট কিন্তু কোনো দিকে মুভ দেয় না, মার্কেট কিছুদিন সাইডওয়েজ থেকে মানে মুভকে বোঝার চেষ্টা করে যে সেটা আপ মোমেন্টাম যাবে না ডাউন মোমেন্টাম যাবে, তারপরে তারা সিদ্ধান্ত নেয়। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি দেখুন প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে নেমেছে, রাইট, সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসেই প্রাইস ট্রেড করছে, যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হবে তখনই কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম এই লেভেল পর্যন্ত দেখতে পাবো আমরা। তো এই সুইংটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারি অ্যাজ এ সুইং ট্রেডার হিসাবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, আপনার যদি নলেজ বৃদ্ধি পায় বা আপনার যদি মার্কেটের যে সেন্সকে যদি বুঝতে পারেন যে মার্কেট কোন ধরনের নেচার দেখাচ্ছে, আপ ট্রেন্ড দেখাচ্ছে না ডাউন ট্রেন্ড দেখাচ্ছে যা কি দেখাচ্ছে, সেটা যদি আপনি প্রপারলি বুঝে যান তাহলে কিন্তু অনেকটা সহজ হবে ট্রেড করার জন্য এবং আপনার মার্কেটকে বোঝার জন্য। আপনি যত বেশি মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবেন, যত বেশি আপনি মার্কেটকে বুঝতে পারবেন, মার্কেট কিন্তু ততটাই বেশি আপনাকে রিওয়ার্ড দেওয়ার জন্য বসে আছে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।